আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি ভাইরাল সেই আচারের রেসিপিটা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পারতেছেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি গরুর আচারের রেসিপি, গরুর মাংসের আচারের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। তো ভিউয়ার্স, এইটা ছিল গরুর মাংসের আচার। এই আচারের রেসিপিটা দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। তো শুরু করতেছি বিসমিল্লাহ করে। এখানে একটা গরুর জিহ্বা ছিল, আমার কাছে মনে হচ্ছিল চলিট মাংস যখন দরকার, জিহ্বা থেকে চলিট মাংস গরুর মধ্যে আর কোনো রান্না এগুলিতে সবগুলিতে চর্বি থাকে, কিন্তু শুধু যে জিহ্বাতে চর্বিটা একদম কম নেই বললে চলে। একদম চর্বিবিহীন একটা সলিড মাংস থাকে এই জিহ্বাতে। তো সেই জন্য আমি এই জিহ্বাটা নিলাম। জিহ্বাটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে প্রথম আমি সিদ্ধ করতে দিলাম গরম পানিতে। গরম পানিতে দিয়ে সিদ্ধ করে এটাকে পরিষ্কার করে ছোট ছোট সাইজ করে কুটে নিব। আর এদিকে আমি বেশ কিছু পরিমাণ রসুন ছিলে রেখেছি, কারণ আমার এর আচারের সাথে বেশ কিছু পরিমাণে রসুন যাবে, বেশি পরিমাণে। তো এই যে জিহ্বাটা কুটে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, আর আলহামদুলিল্লাহ আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা অনেক বেশি ভালো এবং কাজেও চালু। তো মাশাআল্লাহ ও সুন্দর কুটে কুটে দিচ্ছে। আমি ঠিক যেভাবে বলতেছি এভাবে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার মাংসগুলি আমি বেশি মোটা করে নিচ্ছি না, একদম পাতলা পাতলা স্লাইস করে এগুলিকে আমি ছোট করে স্লাইস করে নিব। মোটা রাখবো না, বেশি মোটা রাখলে ভিতরে সিদ্ধ হবে না, কারণ এগুলি আমাকে সিদ্ধও করতে হবে আবার ভাজিও করতে হবে। তারপরে এই যে মাংসগুলি যখন ঠিক এরকম পরিমাণ মতে আমার সাইজ মতো কেটে নিয়েছি, ওগুলি কুটে দিয়ে পরিষ্কার করে এখন একটা পাতিলে নিয়ে নিলাম সবগুলি মাংস। ওইখানে আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট, সবগুলি পরিমাণ মতো দিবে, একদম বেশিও না একদম কমও না। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প সর্ষে বাটা, তারপর বেশ কিছু পরিমাণ সরষের তেল। এই কারণ পুরো রেসিপিটা আমার সরষের তেলে হবে আচারটা। তো প্রথমে আমি মাংসর সাথে মশলাগুলিকে একদম ভালোভাবে মেখে নিব, হাত দিয়ে মেখে নিবে। বা হাত দিয়ে মাখানো ছাড়া আসলে এগুলির উপায় নেই, অন্য কিছু কাঠি টাঠি দিয়ে মেখে নিলে কিন্তু কত সুবিধা হয় না। আমি এইভাবে হাত দিয়ে সবগুলি মাংসর সাথে মশলাগুলি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পরে এটা আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় প্রথমে হাই হিটে রেখে হাই হিটে রাখবো। মাংসগুলি ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি চুলার আঁচ কমিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে আমি বারবার শুধু নেড়ে চেড়ে দেবো মাঝে মাঝে, কারণ আমার মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হতে হবে। আমি মাংস থেকে যে পানিগুলি বের হয়ে গেছে ওগুলিতে সিদ্ধ করে নেব, আমি আলাদা করে পানি দিতে চাচ্ছি না, কোনো গরম পানিও দিই নেই। এরকম কম জলে রাখতে রাখতে একসময় আমার এই মাংসটা ঠিক এরকম ভুনা ভুনা হয়ে গেছে, একদম পানিটা টেনে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটু চেক করে দেখতেছি যে আমার মাংসটা এখনও সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযোগী। এখনও ইচ্ছা করলে খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি তো এটা আচারের জন্য করবো, সেটার জন্য এগুলিকে আরও পানিটা নিয়ে নেবে। একদম পানি এখন তেল ছেড়ে দিয়েছে, পুরোটাই তেল বেশি উঠছে শুধু, আর কোনো পানি নেই। এখন এগুলিকে আরও শুকিয়ে নিয়ে তারপর আমি আচারের জন্য বসিয়ে দেব। তো এই আচারটা করার জন্য এখন আমি শুকনো খোলায় কিছু মশলা টেলে নিচ্ছি। পাঁচফোড়ন, তারপর জিরা, মিষ্টি জিরা, আর এগুলি ছিল সর্ষে। একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি রোস্ট হওয়ার জন্য। আর নিয়ে নিলাম কিছু পরিমাণ শুকনো মরিচ কুচি করে ছোটো ছোটো টুকরো করে নিলাম। দিয়ে এখন এগুলিকে আমি রোস্ট করে নিব শুকনো খোলায়। এদিকে আমার মাংসটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এদিকে মাংসটাকে আমি তেলে বসিয়ে দেবো ভাজি করার জন্য। এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ আমার পুরো রান্নাটা করব, আমি ভাজিটা করব সরষের তেলে এবং এটা আচার, তাহলে আমাকে বেশি তেলে ভাজি করতে হবে এবং রাখতে হবে তেলে ডুবিয়ে। তাহলে আমি ওই পরিমাণ মতে সরষের তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ, এরপরে দিয়ে দিলাম আদা কুচি এবং রসুন থেতলানো রসুন, 10-12টা থেতলানো রসুন এভাবে দিয়ে দিলাম। দিয়ে যে তেলে একদম ফেনা হয়ে গেছে, তেলগুলো অনেক বেশি ভালো। এখন আমি ফেনাগুলি উঠে গেছে, এখন এভাবে আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলি একদম আগে থেকে টেনে রাখা মাংসগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন চুলার জালটা নিবি আপনাদেরকে আমি বোঝানোর জন্য। তারপরে এই মাংসগুলি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি মাংসগুলি একদম লাস্ট সরষের তেলে মাংসগুলি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন এই তেলে আমি মাংসগুলিকে খুব সুন্দর করে ভাজি করে নিব, একদম কড়া ভাজি। বেশি দিন চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই ভাজিটা করলে ওটা একদম শুটকির মতো হয়ে যাবে, আবার খেতে ভালো লাগবে না। এই ভাজিটা করতে হবে মাংসগুলি সরষের তেলে একদম কম জালে মৃদু আছে রেখে তারপরে শুধু নেড়ে চেড়ে দিতে হবে, একটু একটু করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। ভাজি হয়ে গেলে বুঝবেন, আপনারা দেখে বুঝতে পারবেন, কারণ একদম আচারের মতন একটা
বুনা বুনা হয়ে যাবে। তো এই যে এখনও হয়নি আমার মাংসগুলি, কিন্তু আরও অনেক বেশি হবে। এদিকে আমি রোস্টেড মশলাগুলি একটু পাউডার করে নিলাম, একটা সুন্দর পাউডার করে নিলাম। করে নিয়ে এখন এখানে আমি কিছু সরিষা বাটা নিব। সরিষা বাটার জন্য এখানে হাফ কাপ পরিমাণ সরিষা দিয়ে দিলাম, আর পানি পরিবর্তে আমি এখানে ভিনেগার ব্যবহার করব, কারণ আমার আচারে ভিনেগার যাবে। সেই হিসাবে আমি পানিটা ব্যবহার করলাম না, ভিনেগার দিলাম। আর দিলাম কাঁচামরিচ এবং লবণ, কারণ সরিষার সাথে এগুলি দিলে সরিষা আর তেতো ভাব আসে না। তারপরে ওইটা পেস্ট করে নিয়ে নিলাম। এখন আমি চুলার আমার আচারটা অনেকক্ষণ হওয়ার পর আমি রসুন দিয়ে দিলাম, তারপরে সরিষা বাটা দিয়ে দিলাম কয়েকটা আলু বোখরা, আর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এরপরে দিয়ে দিলাম একটা রসুনের ফালি, লেবুর ফালি, রসটুকু চিপে দিলাম যতটুকু রস ছিল। রসটুকু দেওয়ার ফলে আমার ওইটা কিন্তু অত বেশি আর শুকনো হবে না, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম ভিনেগার দিয়ে এখন আরও কিছু পরিমাণ নেড়ে ছেড়ে এরপরে আরও কিছুক্ষণ পরে দিয়ে দিব আমি এখানে এই যে বিট লবণটা দিলে এই আচারের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। অন্যান্য আচারের সাথে আমি বিট লবণ দেওয়ার চেষ্টা করি। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম আচারের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, কারণ এখানে আমি লেবু রস দিয়েছি, ভিনেগার দিয়েছি, ঝাল, তার সাথে এখানে যদি চিনি দিই তাহলে পুরো স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আগে থেকে রেডি করা আচারের মশলা, যেটা পাঁচফোড়ন সহ বেরিয়ে আমি রোস্টেড করে রেখেছিলাম পাউডার করে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে আচারটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এদিকে আমার মাংসগুলিও সিদ্ধ হয়ে যাবে, বোনা হয়ে যাবে, ওদিকে আপনার রসুনগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এখন যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমার আচারের ফাইনাল লুকটা এরকম হয়ে গেছে। আমি কিন্তু আচারটাকে 2 বার চুলায় দিয়েছি, একবার দেওয়ার পরে এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার দিয়েছি। তারপরে এখন আমি চুলা থেকে নামিয়ে রেস্টে রেখে দিয়েছি। রাত্রে অনেকগুলি খাওয়া হয়ে গেছে। তারপরে এক বাসায় আবার গিফটও পাঠিয়েছিলাম। তারপরে এখন আমি সকালবেলা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে তারপর পুরো রাত্রে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন সকালবেলা আমি বয়েমে ভরে রেখে দিচ্ছি এগুলি সংরক্ষণ করার জন্য। এই যে আমি 2টা বয়েমে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা, পারতেছেন হয়তো, অনেকগুলি মাংস ছিল, কিন্তু আচার তো একদম চুপসে গেছে, ছোট হয়ে গেছে, এখন অনেক কমে গেছে। তারপর এখন বয়মে ভরে রাখতেছি আমি। বয়মে ভরে রেখেছিলাম সেটাই সত্যি, কিন্তু আমার আচারগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, এত বেশি ভালো লেগেছে খাইতে। এখন আমি আচারের বয়মের মুখগুলি সব টিস্যু দিয়ে একটু ভালোভাবে মুছে রাখতেছি, কারণ আচার জিনিস হাত লাগালে ভালো থাকে না। আমি পানি লাগাচ্ছি না, এখন এভাবে শুধু টিস্যু দিয়ে মুছে তারপরে যে রেডি করে নিলাম রাখার জন্য। রেডি করে রেখেছি, কিন্তু 2 দিনে আমার মাংসের আচারগুলি সব খাওয়া হয়ে গেছে, এত বেশি ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন আমি প্রথমবার তৈরি করেছি আচারটা। তো কেমন হয়েছে আমার এই আচারের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সকালের এগুলি করতে করতে প্রায় 11:30 12টা বেজে গেছে, গরম ভাত হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাকে বললাম, তুই আজকে ভাত খাবি, ভাতের সাথে আচারগুলি খা। ও ভাত খেতে চায় না, ও চা খায়, অন্য কিছু খায়। কিন্তু আমি বলি যে না, আজকে তুই মুখে ভাত খেতে হবে, সাদা ভাতের সাথে তুই এই আচারের গুলি খাবি। তখন অনেকক্ষণ বলাবলির পরে রাজি হয়েছে, বলে যে খেয়ে মানে অনেক বেশি খুশি হয়েছে। বলে যে আপু, এত মজা এই আচার আমি কখনো খাইনি, এত স্বাদ, অন্য আচারের সাথে মানে এটাও অন্যান্য আচারকে ফেল করে দেবে এই আচারটা। আসলে গরুর মাংসের আচারটা অনেক মজা, ও খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো এরপরে আমি বাসার অন্যান্যদেরকেও দিয়েছি ভাতের সাথে, এমনিও খেয়ে নিয়েছে অনেক, ছেলেরা তো এমনি খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম ভাতের সাথে। তো আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? দেখে যদি ভালো লেগে থাকে, ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে শেয়ার করে সুযোগ করে দিবেন আমার রেসিপিটা, যেন তৈরি করে খেতে পারেন আপনারা। আর যদি তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সাকসেস হবেন এবং ভালো লাগবে। বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেশ বিদেশ যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আমার ছেলে তো বলতেছে, আম্মু তুমি মাংসের আচার নিয়ে একটা বিজনেস শুরু করো, অনলাইন বিজনেস। দেখি কি করা যায়, এখনও সময় আছে, চিন্তা ভাবনা করে তারপর করব যা করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।